নির্বাচনের কথা বললে এরশাদের মতো উপদেষ্টাদের চুলও দাঁড়িয়ে যায়, মন্তব্য হাফিজের। চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। তফসিলের সময় নিবন্ধিত দল নিয়েই নির্বাচন হবে, জানালেন ইসি সানাউল্লাহ। ট্রাম্পের আদেশের পর বাংলাদেশেও ইউএসআইডির কার্যক্রম স্থগিত। আমি চুপ থাকার মেয়ে না, প্রতিবাদ করবই, বললেন পরিমণি। গ্রিনল্যান্ডে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশা করছেন ডোনাল্ড ট্রাম্প। নির্দেশনা উপেক্ষা শাস্তির মুখে 15 ক্রীড়া ফেডারেশন অ্যাসোসিয়েশন। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাজ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও খবরের শেষে রয়েছে একটি বিশেষ সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় নির্বাচনের কথা বললে এরশাদের মতো উপদেষ্টাদের চুলও দাঁড়িয়ে যায়, মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বেশি দিন ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, তারা দুর্বল সরকার। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, চুপচাপ সভায় হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ, টাকা ফেরানোর কোনো কমিটি করেননি, দূত পাঠাচ্ছেন না। আদালত রায় দিলে বিদেশে গিয়ে টাকা ফিরিয়ে আনতে হবে, তাদের টাকা আনতে পারলে কয়েক বছরের বাজেট হবে। যারা খুন করেছে তাদের বিচার করবেন। আতেল মার্কা কথা বাদ দেন। প্রোক্লেমেশনের কথা বলেন, হাসিনা চলে যাওয়ার পর তো অর্ধেক সংস্কার হয়েই গেছে। উপদেষ্টাদের সমালোচনা করে তাদের নিয়োগ নিয়েও প্রশ্ন রাখেন তিনি। তাদের উপরে কোনো একজন করে অভিভাবক দরকার ছিল, মন্তব্য করে তিনি বলেন, তাদের কথায় মনে হয় দেশটা নতুন করে স্বাধীন হলো। প্রোক্লেমেশন দেওয়ার কথা বলছে, বহুত্ববাদের কথা বলছে। ভারত ভিসা বন্ধ রাখায় চিকিৎসার জন্য চীন বাংলাদেশের জন্য বিকল্প হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম। এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সেক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন, সেটির স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমরা বলেছি আমাদের হাতে পূর্বাঞ্চলে সুন্দর জায়গা রয়েছে, সেখানে আমরা জায়গা দেওয়ার কথা তাদের বলেছি। বিচারিক এবং রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে তফসিল ঘোষণার সময় যারা নিবন্ধিত থাকবে তাদের নিয়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, অতীতে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেখান থেকে উঠে আসার জন্য যা যা করা দরকার বর্তমান নির্বাচন কমিশন সেসব করবে। রোববার রংপুরে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে সার্বিক রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়। সেই সময় যাদের নিবন্ধন থাকবে তাদের নিয়ে নির্বাচন হবে। সুতরাং কারা নির্বাচন করতে পারবে, কারা করতে পারবে না তা আগে থেকে বলা যাবে না। এটি একটি বিচারিক প্রক্রিয়া ও রাজনৈতিক প্রজ্ঞার বিষয়, সিদ্ধান্তের বিষয়। এখানে একটা ঐক্যমত্যের বিষয় আছে, বলেন সানাউল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর বাংলাদেশেও সব ধরনের ত্রাণ কার্যক্রম স্থগিত করেছে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএআইডি। গত 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টা পর জারি করা এই নির্দেশনায় বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা 90 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। বৈদেশিক সহায়তার বিস্তৃতি পর্যালোচনার অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এই স্থগিতাদেশের ফলে চুক্তি, অনুদান ও অন্যান্য অর্থায়ন করা প্রকল্পগুলোতে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে। তবে ব্যতিক্রমভাবে কেবল ইসরায়েল এবং মিশরের জন্য অর্থায়নের পথ খোলা রেখেছেন ট্রাম্প। দাতা সংস্থা ইউএসএআইডি এতদিন যুক্তরাষ্ট্রের অর্থায়নের উপর নির্ভরশীল ছিল। সংস্থাটি তাদের তহবিল স্থগিতের বিষয়ে একটি চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি জারি করা নির্বাহী আদেশের কথা উল্লেখ করেছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে চুক্তি, কাজের আদেশ, অনুদান, কোঅপারেটিভ চুক্তির অধীনে সরাসরি ইউএসএআইডি ও বাংলাদেশ বাস্তবায়নকারী অন্যান্য সংস্থার কার্যক্রম স্থগিত করেছে।
এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বাঁচতে শেখার উদ্যোগে ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি, এই প্রতিপাদ্যে যশোরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়েছে। রোববার সকালে সিভিল সার্জনের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা, র্যালি ও কম্বল বিতরণ হয়। সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারী, আক্রান্ত ও অসুস্থ হওয়া কুষ্ঠরোগী, যশোরে কুষ্ঠ নিরাময়ে কাজ করা বেসরকারি সংস্থা বাঁচতে শেখার কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়। সিভিল সার্জন কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত আলোচনায় রোগীদের দিক নির্দেশনা দেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। পরে তিনি কুষ্ঠরোগী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক সহ অন্যরা। রোববার যশোর শিক্ষা বোর্ডে নবাগত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মদ আসমা বেগম যোগদান করেছেন। যোগদানের প্রথম দিন তাকে সংবর্ধনা প্রদান করেছেন বোর্ডের কর্মকর্তা কর্মচারীগণ। যশোর জেলা সড়ক পরিবহন সমিতির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা ফল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। সভাপতি এস এম সাইফুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চুন্নু সহ অন্য নেতৃবৃন্দ রোববার তাকে ফুলেল শুভেচ্ছা জানান। রোববার যশোর টাউন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। যশোরের ডিবির অভিযানে হানি ট্র্যাপ চক্রের 6 সদস্যকে আটক করা হয়েছে। একই সাথে 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিনোদন জগতের সংবাদ। ফের আলোচনায় চিত্রনায়িকা পরিমণি। টাঙ্গাইলে কসমেটিক্স ব্র্যান্ড হারল্যান্ড স্টোরের শোরুম উদ্বোধন স্থগিত করায় প্রতিবাদ জানিয়ে গেল 25 জানুয়ারি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। অন্যদিকে এসবের মাঝেই রোববার বোট ক্লাব কাণ্ডের মামলায় পরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরিমণির এসব বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ নায়িকাকে সমর্থন করছেন, কেউ বা আবার দোষারোপ করছেন। যদিও এইসবে একেবারেই পাত্তা দিচ্ছেন না অভিনেত্রী, বরং সাফ জানিয়ে দিয়েছেন চুপ থাকার মেয়ে তিনি নন, যেটা সত্যি তিনি সেটা বলবেনই। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। সেখানকার 57,000 বাসিন্দা তাদের সঙ্গে থাকতে চান। ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলের ওপর মার্কিন নিয়ন্ত্রণ আরোপের অভিপ্রায় পুনর্ব্যক্ত করার পর ট্রাম্প এমন মন্তব্য করলেন। এবার একটি বিশেষ সংবাদ। রেকর্ড গড়তে মানুষ কত কিছুই না করে। এই যেমন জার্মানির 59 বছর বয়সী নাগরিক রুডিগার কোচ করে দেখালেন। টানা 120 দিন পানির নিচে থেকে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। রুডিগার পেশায় প্রকৌশলী। পানামার পুয়ের্তো লিন্ডো এলাকায় উপকূলে ক্যারিবীয় সাগরের পানিতে একটি ডুবো ক্যাপসুলের মধ্যে 4 মাস বসবাস করেছেন তিনি। পানির নিচে নির্দিষ্ট একটি জায়গায় থেকেছেন রুডিগার। সেখান থেকেই নিজের কাজকর্মও চালিয়ে গেছেন তিনি। রুডিগার সমুদ্রপৃষ্ঠ থেকে 11 মিটার বা 36 ফুট নিচে ছিলেন। তিনি যে একেবারে নিঃসঙ্গ ছিলেন তাও বলা যাবে না। 322 বর্গফুট আয়তনের যে ক্যাপসুলের ভেতরে থেকেছেন তাতে ছিল একটি বহনযোগ্য টয়লেট। তার সময় কাটানোর জন্য ছিল অত্যাধুনিক নানা আয়োজন, যেমন টেলিভিশন, কম্পিউটার, একটি শয্যা, ব্যায়ামের জন্য স্থির সাইকেল, সৌরবিদ্যুৎ, স্যাটেলাইট, ইন্টারনেট ইত্যাদি। শনিবার সেই ক্যাপসুল থেকে বেরিয়ে এসেছেন রুডিগার। এর মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নাম উঠেছে তার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক সুজানা রিয়েসের উপস্থিতিতে পানির নিচ থেকে উঠে আসেন রুডিগার। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। সরকারি নির্দেশনা উপেক্ষা করায় শাস্তির মুখে পড়েছে দেশের 7টি ক্রীড়া ফেডারেশন ও 8টি অ্যাসোসিয়েশন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 30 ডিসেম্বর থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব উদযাপনের ঘোষণা দিয়েছিল। ক্রীড়াঙ্গনে তারুণ্যের উৎসব উদযাপনের জন্য গঠিত ওয়ার্কিং কমিটি দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে নিজ নিজ কর্মপরিকল্পনা প্রণয়ন করে জাতীয় ক্রীড়া পরিষদে জমা দিতে বলেছিল। ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর সেই কর্মপরিকল্পনা জমা দেওয়ার শেষ দিন ছিল 5 জানুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে তো নয়ই, এমনকি আজ 26 জানুয়ারি পর্যন্ত 7টি ফেডারেশন ও 8টি অ্যাসোসিয়েশন থেকে কোনো সাড়াই দেওয়া হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ মনে করে প্রতিষ্ঠানটির আইনের ধারা 23-এর গ অনুসারে এই ধরনের নির্দেশনা পালন করা ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের দায়িত্ব। তারুণ্যের উৎসবের কর্মপরিকল্পনা জমা না দিয়ে এই 15 ফেডারেশন ও অ্যাসোসিয়েশন দায়িত্ব পালনে অবহেলা করেছে, যার শাস্তি হতে পারে এসব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অনুকূলে বরাদ্দ দেওয়া অর্থ ছাড় স্থগিত করা। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।